স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। সময়টা এমন যখন পৃথিবীর 99% মানুষই মারা গিয়েছে আর শুধুমাত্র 1% মানুষ বেঁচে আছে। আর এখন পুরো শহরে বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র একজন মানুষ বেঁচে রয়েছে। বিষয়টি ভাবতে ভয়ঙ্কর মনে হলেও এমন একটা ঘটনা নিয়ে তৈরি আজকের এই সিনেমা আই অ্যাম লেজেন্ড। মুভিটির IMDb রেটিং 7.2, যেটা তৈরি করতে খরচ হয়েছিল 15,09,00,000 US। চলো শুরু করি। সিনেমার শুরুতেই দেখানো হয় যে টিভিতে একজন ডক্টরের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ওই ডক্টরটি বলে যে আমি একটি নতুন ক্যান্সার প্রতিষেধক তৈরি করেছি আর বিগত কিছু সময়ের মধ্যে আমি 10,000 মানুষের ওপর এটির এক্সপেরিমেন্টও করেছি এবং তারা সবাই বর্তমানে সুস্থ আছে। তারপরে দৃশ্য পরিবর্তন হয় এবং 3 বছর পরের ঘটনা দেখানো হয়। জায়গাটা ছিল আমেরিকার নিউ ইয়র্ক শহর, কিন্তু এখন জায়গাটা অনেক ফাঁকা এবং অচল অবস্থায় পড়ে আছে। দেখা যায় যে শহরের বিভিন্ন স্থানের গাড়িগুলো নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই তাদের মধ্যে। শহরের রাস্তাগুলোতে গাছপালা জন্মে গেছে, সমস্ত জায়গা নির্জন অবস্থায় পড়ে আছে, কোনো মানুষ নেই সেখানে। তারপরের দৃশ্যেই দেখা যায় যে এই ফাঁকা নিস্তব্ধ শহরের মধ্যে দিয়ে একটি গাড়ি খুব গতিতে ছুটে যাচ্ছে। আর তারপরে দেখানো হয় এই মুভির মেইন চরিত্রকে, যার নাম হলো নেভিল। আসলে নেভিল এখানে শিকার করতে বেরিয়েছিল। নেভিলের সাথে ছিল তার পোষা কুকুর স্যাম। আর কিছুক্ষণ পর নেভিল সেখানে একটি হরিণের দলকে দেখতে পায়। নেভিল তাদের শিকার করার জন্য তার বন্দুক বের করে, কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা যায় যে হরিণগুলো তাকে দেখে শহরের আরও আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তাই নেভিল বাধ্য হয়ে তার গাড়ি থেকে বের হয়, কারণ তার আজকের খাবারের জন্য শিকার করা লাগবে। সে গাড়ি থেকে তার ওই বন্দুকটি হাতে নিয়ে বের হয় এবং একটি হরিণকে তাক করে গুলি করতে যায়, কিন্তু তখনই দেখা যায় যে একটি সিংহী সেটাকে নিজের শিকার বানিয়ে নেয়। সেখানে ওই সিংহীর সাথে তার পুরো পরিবার ছিল। আসলে এই শহরটা এখন পুরোপুরি একটি জঙ্গলে পরিণত হয়ে গিয়েছে, আর তার কারণে সেখানে থাকা সমস্ত জীবজন্তু এখন শহরের ভেতরে ঢুকে পড়েছে। কিন্তু নেভিল তার শিকার হারাতে চাচ্ছিল না, কারণ ওই একটিমাত্র হরিণ তার আজকের খাবার ছিল। কিন্তু তখনই দেখানো হয় যে নেভিলের হাতে থাকা ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে এবং সে পেছনে তাকিয়ে দেখে যে সূর্য অস্ত যেতে চলেছে। এটা দেখে সে শীঘ্রই স্যামকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে ঢোকার সময় নেভিল তার বাড়ির দরজার সামনে কিছু অ্যালকোহল ছিটিয়ে দেয়, যাতে করে কোনো জীবজন্তু তাদের গন্ধ পেয়ে বাড়ি পর্যন্ত চলে আসতে না পারে। দেখানো হয় যে নেভিল তার বাড়ির ভেতরে ঢুকে সমস্ত দরজা ভেতর থেকে শক্ত করে আটকে দিচ্ছে এবং ভেতরে গিয়ে সে তার বাথটাবের মধ্যে স্যামকে সাথে নিয়ে শুয়ে পড়ে। নেভিল ঘুমানোর আগে তার সাথে একটি রাইফেল রেখে দিয়েছিল, আর এখানে নেভিল এবং স্যামকে খুবই ভীত দেখানো হয়। তারপর ঘটনা সরাসরি 3 বছর পেছনে চলে আসে এবং আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে যে সমস্ত মানুষের ওপর ওই ক্যান্সারের প্রতিষেধক ব্যবহার করা হয়েছিল তাদের শরীরে কিছু সময় পর নতুন এক ভাইরাসের সৃষ্টি হয়েছে এবং এতে বেশিরভাগ মানুষই মারা যাচ্ছে। তবে যারা মারা যাচ্ছে না তারা ওই ভাইরাসের দ্বারা এক ধরনের রাক্ষসে পরিণত হচ্ছে, যাদেরকে এই সিনেমায় ডেড সিকার বলা হয়। আর মানুষগুলো ওই ভাইরাসের কারণে নিজেদের আবেগ, স্মৃতি এবং অনুভূতিকে হারিয়ে মানুষ থেকে রাক্ষসে পরিণত হচ্ছে। তারা সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে, দিনের বেলায় তারা ছায়ায় লুকিয়ে থাকতো এবং রাত হলে সবাই বাইরে বের হতো। আরেকটি বিষয় এটা যে তারা যাদেরকে কামড় দেয় তারাও তাদের মতো কিছু সময় পর ডেড সিকারে পরিণত হয়। পরে দেখানো হয় যে নেভিল তার পরিবারকে নিয়ে গাড়ি করে এক জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। নেভিল চাইছিল এই ভাইরাসটি পুরো শহরে ছড়িয়ে যাওয়ার আগে সে তার পরিবারকে অন্য শহরে পাঠিয়ে দেবে। নেভিল তার স্ত্রীকে বলে যে তুমি সেখানে পৌঁছানোর পর নিজের কাছে যত টাকা আছে সেগুলো দিয়ে পরবর্তী দিনগুলো কাটাবার জন্য খাবার কিনে রেখো এবং আমাদের ফার্ম হাউসে চলে যেও। তখন তাদের রেডিওতে নিউজ চলছিল, সেখানে বলা হচ্ছিল যে এখন নিউ ইয়র্ক শহরটিকে আমেরিকা থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। পরবর্তী দৃশ্যে তারা সবাই এয়ারপোর্টে চলে এসেছে এবং সেখানে সবাইকে পরীক্ষা করে দেখা হচ্ছে যে তাদের মধ্যে ওই ভাইরাসটি আছে কি না। দেখা যায় সেখানে নেভিলের ফ্যামিলির জন্য একটি স্পেশাল হেলিকপ্টার রাখা ছিল, কারণ নেভিল সেখানকার আর্মি অফিসারদের মধ্যে অনেক উচ্চ পদের একজন ছিল। তারপর নেভিলের মেয়ে তাদের পোশাক কুকুরটিকে নেভিলের কাছে দিয়ে বলে ওর খেয়াল রাখতে। আর এখন স্যাম নামক এই কুকুরটি বাদে নেভিলের আর কোনো সাথী নেই। তারপর দেখা যায় যে তাদের হেলিকপ্টার টেক অফ করার পরবর্তী মুহূর্তে পাশে থাকা অন্য একটি হেলিকপ্টারে ওই ডেড সিকারগুলো আক্রমণ করে দিয়েছে, যার ফলে পাশের হেলিকপ্টারটি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে নেভিলের ফ্যামিলির হেলিকপ্টারে আঘাত করে এবং সেখানে বড় একটি বিস্ফোরণ ঘটে। এতে তার পরিবারের সবাই মারা যায় আর সেখান থেকে সম্পূর্ণ ঘটনাকে আবার বর্তমানে ফিরিয়ে আনা হয়। তারপরের দিন নেভিল তার বাড়ির বেসমেন্টে নেমে আসে। সে তার বেসমেন্টকে সম্পূর্ণ একটি ল্যাবরেটরিতে পরিণত করে ফেলেছিল। সেখানে সে ওই রোগের প্রতিষেধক খোঁজার চেষ্টা করছিল। সেখানে সে অনেকগুলো ভাইরাস আক্রান্ত ইঁদুরের ওপর এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু সে আজ একটি বিশেষ বিষয়কে লক্ষ্য করে। সেখানে অনেকগুলো ইঁদুরের মধ্যে একটি ইঁদুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। নেভিল এতে অনেক খুশি হয়। নেভিল বুঝতে পারে যে সে এই রোগ থেকে বাঁচার উপায় পেয়ে গেছে। সে ভাবতে থাকে যে এই মেডিসিনের দ্বারা সে সবাইকে সুস্থ করে দেবে।
তারপরে দেখা যায় যে নেভিল বাড়ি থেকে স্যামকে নিয়ে বাইরে বের হয় এবং পাশের একটা স্টোরে তাদের জন্য কিছু খাবার আনতে যায়। দেখা যায় সেখানে অনেকগুলো টামি বা মানুষ আকৃতির পুতুল ছিল। নেভিল সেখানে পুতুলগুলোর সাথে কথা বলতে থাকে। আসলে এত সময় ধরে একা একা থাকার পরে নেভিলের মানসিক ভারসাম্য কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে, তাই সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পুতুলগুলোর সাথে কথা বলতে থাকে। তার সাথে সাথে নেভিল এখানে এসে একটি রেডিও ব্রডকাস্ট করত। সে তার রেডিও ডিভাইসটি বের করে এবং ব্রডকাস্টে বলতে থাকে যে আমার নাম ডক্টর নেভিল আর আমি এই শহরে কোনো রকমভাবে বেঁচে আছি। যদি এমন হয়ে থাকে যে আমি বাদে এই শহরে কেউ বেঁচে আছো তাহলে আমার সাথে বন্দরে দেখা করতে পারো। আমি প্রতিদিন এখানেই থাকবো। আমি তোমাদের থাকার জায়গা এবং খাবারের যোগান দিতে পারবো এবং ভাইরাস থেকে সুরক্ষাও দিতে পারবো। তার পরের মুহূর্তে দেখা যায় যে স্যাম সেখানে থাকা একটি হরিণকে দেখে তার পেছনে দৌড় দেয়। তো এই হরিণের শিকার করতে স্যামের পেছনে পেছনে নেভিলও তার রাইফেলটি নিয়ে সেটিকে তাড়া করতে থাকে। একসময় দেখা যায় যে স্যাম সেখানে থাকা একটি অন্ধকার বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু নেভিল সেখানে দাঁড়িয়ে যায়। সে ভয় পাচ্ছিল কারণ এরকম অন্ধকার জায়গাগুলোতে ডেড শিকার লুকিয়ে থাকে। কিন্তু স্যামকে বাঁচাতে সে অবশেষে ভেতরে ঢুকে পড়ে। সে দেখে যে স্যাম ভীত হয়ে একটি টেবিলের নিচে লুকিয়ে আছে। সে স্যামকে নিয়ে সেখান থেকে যেতে চলেছিল, কিন্তু তখনই নেভিল দেখতে পায় যে একটি ডেড শিকার তাদের দিকেই ছুটে আসছে। তবে নেভিল সেটাকে কোনোরকমভাবে গুলি করে মেরে সেখান থেকে ছুটে পালাতে থাকে। কিন্তু সেখানে যেহেতু গুলির আওয়াজ হয়েছে সেহেতু তাদের পেছনে বেশ কয়েকটি ডেড শিকার তাদের তাড়া করতে থাকে। কোনো এক সময় নেভিল একটি জানালা ভেঙে বাইরের রোদের মধ্যে এসে পড়ে। তাদের সাথে কিছু ডেড শিকার সেখানে বাইরে চলে আসে, কিন্তু দেখা যায় যে রোদের মধ্যে আসার পরই ডেড শিকারগুলো যন্ত্রণায় কাতরাতে থাকে, কারণ তাদের চামড়া এত পাতলা ছিল যে সামান্য রোদের আলোটুকু তারা সহ্য করতে পারে না। যেহেতু নেভিল এখানে জেনে গিয়েছে যে এই বিল্ডিংয়ে অনেকগুলো ডেড শিকার রয়েছে, সেহেতু সে চিন্তা করে এখান থেকে একটি ডেড শিকারকে সে সাথে করে নিয়ে যাবে এক্সপেরিমেন্ট করতে। ওই অনুযায়ী সে সেখানে একটি ফাঁদ তৈরি করে এবং একটি ডেড শিকার ফাঁদে আটকাও পড়ে যায়। তখন দেখা যায় যে ভেতর থেকে অন্য একটি ডেড শিকার খানিকটা রোদের মধ্যে বের হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল যেন সে তাকে বাঁচানোর জন্য এসেছে এবং সে কোনোরকমভাবে তাকে বাঁচাতে চায়। নেভিল সেটাকে নিয়ে চলে আসে এবং তারপর ওই মেডিসিন প্রয়োগ করে যেটার দ্বারা সকালবেলা ইঁদুরটি সুস্থ হয়ে গিয়েছিল। কিন্তু এখানে হতাশ হওয়ার মতো বিষয় এটা যে ওষুধটি প্রথমে খানিকটা কাজ করলেও পরবর্তীতে আর কাজ করে না, অর্থাৎ অবস্থা আবার আগের মতো হয়ে যায়। দেখানো হয় পরবর্তী সকাল, যেদিন আবারও নেভিল সেখানে যায় ওই রেডিও ব্রডকাস্ট করতে। সে ব্রডকাস্ট করে যখন ফিরতে থাকে তখন গাড়ির সামনে রাস্তায় সে একটি পুতুলকে লক্ষ্য করে এবং সে অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষ নেই যে ওই পুতুলটাকে এখানে এনে দাঁড় করাবে, বা পুতুলটা তো নিজে নিজে এখানে আসতে পারবে না। আর ডেড শিকারের মাথায় এত বুদ্ধি নেই যে তারা এই পুতুলটাকে রাস্তায় এনে দাঁড় করাবে। এতে নেভিল ভয় পেয়ে যায়। নেভিল সেটার সামনে যায় এবং তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে তুমি এখানে এলে কি করে? তোমাকে কি কেউ নিয়ে এসেছে নাকি তুমি একাই এসেছো? আসলে অনেকদিন যাবৎ একা একা থাকতে থাকতে সে তার মানসিক ভারসাম্য অল্প হলেও হারিয়েছে এবং সেগুলো বলে আকাশের দিকে এলোপাথারিভাবে গুলি করতে শুরু করে। এগুলো বলে নেভিল ওই পুতুলটির সামনে যায় এবং সেখানে নেভিলের পায়ে একটি দড়ি জড়িয়ে যায়, তাকে উপরে ঝুলিয়ে দেয় সেই দড়িটি। আসলে এখানে একটি ফাঁদ পাতা ছিল, আর ওই ফাঁদে আটকা পড়ার সময় নেভিল তার মাথায় অনেক জোরে আঘাত পায়, যার কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। তারপর নিজের হাত ঘড়ির অ্যালার্ম শুনে নেভিলের জ্ঞান ফিরে আসে এবং সে দেখতে পায় যে সূর্য অস্ত যেতে চলেছে। আর স্যাম নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ তাকে ডাকার চেষ্টা করছে। সে নিজের সাথে থাকা একটি চাকু বের করে এবং সেটা দিয়ে নিজের পায়ে জড়িয়ে থাকা দড়িটা কাটতে চেষ্টা করে এবং এভাবে চেষ্টা করতে করতে কোনো এক সময় সে দড়িটা কেটেও ফেলে। কিন্তু দড়িটা কাটার পর সে যখন নিচে পড়তে থাকে তখন ভুলবশত ওই চাকুটি তার পায়ের মধ্যে ঢুকে যায়। এখানে নেভিল দাঁড়াতেও পারছিল না, কিন্তু অপরদিকে সূর্য অস্ত যেতে চলেছে, আর সূর্য অস্ত গেলে সমস্ত ডেড শিকার বাইরে বেরিয়ে আসবে। নেভিল মাটিতে হামাগুড়ি দিতে দিতে তার গাড়ি পর্যন্ত পৌঁছাতে চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে তাদের সামনে ওই ডেড শিকার যার সাথীকে সে গতকাল আটকে নিজের ল্যাবে নিয়ে গিয়েছিল, সেটি তার সাথে থাকা কিছু ভাইরাস আক্রান্ত কুকুরগুলোকে নেভিলের ওপর ছেড়ে দেয়। এতে নেভিল তাড়াতাড়ি তার গাড়ি থেকে বন্দুক বের করে তাদের উপর গুলি চালাতে আরম্ভ করে, কিন্তু এখানে লড়াইয়ের মাঝখানে একটি ভাইরাস আক্রান্ত কুকুর স্যামকে কামড়ে দেয়। তো নেভিল স্যামকে নিয়ে শীঘ্রই তাদের ল্যাবে গিয়ে পৌঁছায় এবং তাকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে ওই ওষুধগুলো স্যামের ওপর কোনো কাজ করে না। স্যাম ধীরে ধীরে ওই ডেড শিকারে পরিণত হতে থাকে, যার কারণে নেভিলকে বাধ্য হয়ে এখন স্যামকে মেরে ফেলতে হবে। নেভিল স্যামের সম্পূর্ণভাবে ডেড শিকারে পরিণত হবার আগেই তাকে গলা টিপে মেরে ফেলে। বিষয়টি অনেক মর্মান্তিক ছিল, কারণ এখন এই সারা দুনিয়া বলতে গেলে নেভিলের আর কেউ নেই। স্যামই ছিল তার একমাত্র সঙ্গী যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, কিন্তু এখন পরিস্থিতি এরকম হয়েছে যে নেভিলকে নিজ হাতে তাকে মেরে ফেলতে হচ্ছে। এই পুরো ঘটনার জন্য নেভিল প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর পরের দিন সকালে স্যামকে কবর দেওয়ার পর সে ঠিক করে যে সে আর রাতে বাড়ি ফিরবে না। ওই ডেড শিকারদের কাছ থেকে সে স্যামের মৃত্যুর বদলা নেবে, আর নেভিল ঠিক তেমনটাই করে। রাত হবার সঙ্গে সঙ্গে সে ডেড শিকারদের মারার জন্য নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে।
আর ওখানে অনেকগুলো ডেড সিকারকে মারার পর একটা পর্যায়ে এসে ওর গাড়ি পুরোপুরি উল্টে যায়। আর কিছুক্ষণ পর সেখানে ওই ডেড সিকার চলে আসছে যে আগের দিন নেভিলের ওপর কুকুর ছেড়ে দিয়েছিল আর যার জন্য স্যাম মারা গিয়েছে। আর এবার ওই ডেড সিকার নেভিলকে মারতে যাচ্ছিল, কিন্তু তখন পেছন থেকে একটা গাড়ি অনেকগুলো তীক্ষ্ণ আলো জ্বালিয়ে নেভিলের দিকে এগিয়ে আসে। আর ওখানে ওই গাড়িটার প্রচণ্ড আলো সহ্য করতে না পেরে ডেড সিকারগুলো ওখান থেকে পালিয়ে যায়। এবার ওই গাড়ির মধ্যে থেকে একজন বেরিয়ে আসে। ওই ঘটনায় নেভিল অনেকটা আঘাত পেয়েছিল, সেজন্য সে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছিল। তবে ওই গাড়ির মধ্যে থেকে একজন নেভিলের কাছে ওর বাড়ির ঠিকানা জানতে চায়, আর অজ্ঞান হবার আগে কোনো রকমে নেভিল নিজের ঠিকানাটা বলে দেয়। দেখানো হয় পরের দিন সকাল, যখন নেভিলের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে নিজের ঘরের মধ্যে খুঁজে পায়। নিজেকে এই অবস্থায় দেখে প্রথম দিকে একটু সে ঘাবড়ে গিয়েছিল। আর সেখান থেকে ড্রয়িং রুমে আসার পর নেভিল একটা মেয়ে আর একটা বাচ্চাকে দেখতে পায়। ওই মেয়েটা জানায় যে তার নাম অ্যানা আর তার ছেলের নাম ইথার। সে বলে, আমি রেডিওতে তোমার মেসেজ শুনেছিলাম আর কাল সারাদিন ধরে ওখানে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। আর তারপর রাতে আমি যখন ডেড সিকারদের সাথে তোমাকে লড়াই করতে দেখি তখন ওখান থেকে তোমাকে নিয়ে তোমার বাড়িতে ফিরে আসি। এবারে অ্যানা বলে যে আমার দলের বাকি সমস্ত লোকদের ডেড সিকাররা খেয়ে ফেলেছে আর এখন শুধুমাত্র আমরা দুজনই বেঁচে আছি। আর আমরা এখান থেকে ওয়ারমন্ট যাব। শুনেছি ওখানে নাকি এখনও অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। তখন নেভিল বলে, এরকম কোনো জায়গা নেই, আর আমরা ছাড়া এই শহরে আর কেউই বেঁচে নেই। অ্যানা বলে, ওই জায়গাটা পাহাড়ের ওপারে আছে আর ওখানকার পরিবেশ অনেকটাই ঠান্ডা, আর এই ভাইরাসটা ঠান্ডা একদমই সহ্য করতে পারে না। কিন্তু নেভিল কোনোভাবেই ওর কথা মানতে চাচ্ছিল না। এবার কিছুক্ষণ পরে অ্যানা ওকে বলে, আজ তো অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কাল সকাল সকাল বের হতে পারলে আমরা সন্ধ্যের আগেই ওই জায়গাটাতে পৌঁছতে পারবো, আর তুমি চাইলে আমাদের সঙ্গে ওখানে যেতে পারো। কিন্তু নেভিল বলে, আমি এই শহর ছেড়ে কোথাও যাব না, সব কিছু এই শহরেই শুরু হয়েছিল আর আমি সব কিছু এখানেই শেষ করতে চাই। এবার হঠাৎ করে নেভিলের খেয়াল হয় একটু আগে অ্যানা বলেছিল যে ভাইরাসটা ঠান্ডায় কাজ করতে পারে না, সেজন্য ল্যাবের মধ্যে থাকা ওই ডেড সিকারটাকে নেভিল চারিদিক থেকে বরফ দিয়ে ঢেকে দেয়। আর এখন ওই বরফের কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছিল। এবার সেদিন রাতে অ্যানা নেভিলকে আরও একবার বলে নিজেদের সঙ্গে ওই পাহাড়ে যাওয়ার জন্য, কিন্তু নেভিল বলতে থাকে এরকম কোনো জায়গা নেই, আমি কোথাও যেতে পারবো না, এখন আর কেউ বেঁচে নেই। তখন অ্যানা বলে, না আমি জানি এরকম একটা জায়গা আছে। নেভিল বলে, তুমি এটা কিভাবে জানলে? তখন অ্যানা বলে, স্রষ্টা আমাকে এই কথাটা জানিয়েছেন আর আমার এখানে আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কিন্তু নেভিল কোনোভাবেই ওর কথাগুলো বিশ্বাস করতে চাইছিল না। এবার ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন বাইরে থেকে বেশ কিছু আওয়াজ শোনা যায়। এবার নেভিল জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে সমস্ত ডেড সিকার এখন ওদের বাড়ির দিকে এগিয়ে আসছিল। এবার দেখা যায় নেভিল নিজের বাড়ির চারপাশে অনেকগুলো বোম লাগিয়ে রেখেছিল আর এখন রিমোটের সাহায্যে সেগুলোকে ফাটিয়ে দেয়, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হয় না, কারণ ওরা সংখ্যায় ছিল অনেক বেশি। আর অল্প কিছুক্ষণের মধ্যে ডেড সিকারগুলো ওদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর এখন ডেড সিকারদের হাত থেকে বাঁচার জন্য নেভিল অ্যানা ও তার ছেলেকে নিয়ে নিচে ল্যাবের মধ্যে চলে আসে। আর ওই ল্যাবের মধ্যে খুবই মোটা একটা কাচের দরজা ছিল আর সেটাকে বন্ধ করে দিয়ে ওরা ভেতরে ঢুকে বসে পড়ে। এবার নেভিল খেয়াল করে ল্যাবের মধ্যে যে ডেড সিকারের ওপর সে পরীক্ষা করছিল সেটি এখন আস্তে আস্তে অনেকটাই সুস্থ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে বাকি সমস্ত ডেড সিকার ল্যাবের মধ্যে ঢুকে পড়ে। আর এখন ওদের মধ্যে থেকে একটি ডেড সিকার ওই কাচের মধ্যে আঘাত করতে থাকে এবং সেটাকে ভাঙতে থাকে। ভেতর থেকে নেভিল ওদের সবাইকে বারবার বলছিল, আমি তোমাদের সবাইকে বাঁচাতে পারবো, আমি এই রোগের ওষুধ বের করে ফেলেছি, তোমরা সবাই একটু শান্ত হয়ে যাও। কিন্তু ওর কথা কেউই শুনে না। এবার দেখা যায় অতিরিক্ত আঘাত লাগার কারণে ওই কাচের গায়ে ফাটল ধরে একটা প্রজাপতির চিহ্ন তৈরি হয়ে গেছে। এবার নেভিল খেয়াল করে অ্যানার গলায়ও একটা প্রজাপতির চিহ্ন আঁকা আছে। আর এখন এগুলো দেখার পর ওর মনে হয় এসব হয়তো কোনো কিছুর ইঙ্গিত। এবার সে সঙ্গে সঙ্গে ল্যাবের ভেতরে থাকা ডেড সিকারের শরীর থেকে বেশ কিছু রক্ত বের করে নেয়। তারপর অ্যানার কাছে সেটা দিয়ে বলে এই রক্তের মধ্যে এখন এই রোগের ওষুধ আছে। এখন অ্যানাকে সে ছোট্ট একটা সুরক্ষিত চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয়। অ্যানা ওকে বলে তুমি আমাদের সঙ্গে ভেতরে চলে এসো, কিন্তু নেভিল বলে এদেরকে থামাতে গেলে আমাকে কোনো রকম একটা ব্যবস্থা করতে হবে। আর তারপর নেভিল একটা ড্রয়ার থেকে নিজের স্ত্রী আর মেয়ের একটা ছবি বের করে এবং সেটাকে দেখতে দেখতে সে আরেকটি ড্রয়ার থেকে একটি বোম বের করে এবং সেটাকে নিয়ে ওই ডেড সিকারদের দিকে এগিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ওখানে বিস্ফোরণের কারণে নেভিল সহ সমস্ত ডেড সিকার মারা যায়। এবার দেখা হয় পরের দিন সকাল। অ্যানা তার ছেলেকে নিয়ে ওই পাহাড়ের কাছে চলে এসেছে আর দেখা যায় ওই পাহাড়ের ওপারে সত্যি সত্যি একটা জায়গা আছে যেখানে এখনো অনেকগুলো সুস্থ মানুষ বেঁচে ছিল। এবার ভেতরে ঢোকার পর অ্যানা ওদের কাছে রক্তের শিশিটা দিয়ে দেয় যার মধ্যে ওই রোগের ওষুধটা ছিল। আর এখন নেভিলের ত্যাগের জন্য পুরো মানবজাতি আবার আগের মতো পৃথিবী ফিরে পেতে পারবে। আর এখানেই মুভিটির এন্ডিং হয়। আশা করছি গল্পটি আপনার ভালো লেগেছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে নিচে লাইকের বাটন আপনারই জন্য। এরকম এক্সপ্লেনেশন আরও পেতে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।
কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ও আর এটাও বলতে পারেন পরবর্তীতে কোন মুভির এক্সপ্লেনেশন আপনি চান। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার কথা রাখার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।